Thank you. আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি Bismillahirrahmanirrahim. এদিকে নাটকে এদিকে অন্ধ Bismillahirrahmanirrahim. Bangladesh সর্বস্তরে মানুষের আহ্বানে বিএনপি তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের ডাকে এখানে আপনারা সমাবেশ দেখেছিলেন। আমি দেখলাম জনসমুদ্র পরিণত হয়েছে। আবার চট্টগ্রাম থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টার সময় লেগেছে। ওদের মানুষের উচ্ছ্বাস ভালোবাসায় অনেক সিদ্ধ হয়েছে। আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা বর্ষিয়ান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিয়াবাটা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জননেতা মঞ্চে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা বাবু অশোক কুমার সাহা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা
খন্দকার ফারুক হোসেন, উপস্থিত আছেন খুলনা উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি, উপস্থিত আছেন চাল্লা পৌর বিএনপি সাবেক আহ্বায়ক জনতা মুজাফফর হোসেন, চাল্লা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, মঞ্চে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, মঞ্চে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান জননেতা কামরুল ইসলাম সিপাহ সহ আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, তাহলে বক্তব্য একটু রাখতে পারবেন, একটু পরে আজান হবে। বিএনপি তার সকল অঙ্গ সহযোগী সকলের নেতৃবৃন্দ, মহিলাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। আমার বসিয়াঘাটা বিভিন্ন স্তরের জলমা ইউনিয়ন, বসিয়াঘাটা ইউনিয়ন, 4 নম্বর সুরখালী ইউনিয়ন, 3 নম্বর রঙ্গারামপুর ইউনিয়ন, 6 নম্বর বাইলাডাঙ্গা ইউনিয়ন, 5 নম্বর ভাঙ্গারপুর ইউনিয়ন, 7 নম্বর আমিরপুর ইউনিয়ন। বিএনপি তার সকল অঙ্গ সহযোগী সংগঠনে ভাই এবং বোনেরা উপস্থিত আছেন। আমার সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সহ বিভিন্ন পর্যায়ে সাংবাদিক বৃন্দ উপস্থিত রয়েছেন। যৌথ বাহিনীর কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ দলের পক্ষ থেকে আপনাদের সড়কের সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, সময় অনেক কম, সেই কারণের জন্য বক্তারা অনেক বক্তব্য দিতে পারেন নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি 40টি বছর রাজনীতি করেছি মানুষের জন্য। আমি এই দাঁড়িয়ে 30টি বছর বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর রহমতে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিন্দু সম্প্রদায়ের মানুষ একটু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন আমাদের যে তুমি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে লোক মারা এবং নিজে নিজে যাও, যাতে তাদের কোন রকমের নিরাপত্তা পানি এবং পূজা মন্দির, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেটা ব্যাখ্যান ভাষায় বলতে চাই, আমরা সেটা সফল হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে নিরাপদ। আমাদের নেতৃত্বে সে নেতৃত্ব এবং খালেদা জিয়া তিনবার তিনি এই প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে। তাকে মিথ্যা এবং মানহানির মামলা দিয়ে তাকে জেলে রাখা হয়েছিল। তার স্বামীর বিজড়িত 40 বছরে যে বাড়িতে তিনি থাকবেন, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি শুধু 10,000 কিলোমিটার এখনো বাংলাদেশে আসতে পারেন নাই, 17 বছর তিনি প্রবাসে জীবন যাপন করেছেন। তার একমাত্র ভাই, ছোট ভাই, কনিষ্ঠ ভাই আরাফাত রহমান প্রভু সরকারের অত্যাচার নির্যাতনে অসময়ে আল্লাহ তাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদের কাছে কথা বলতে চাই যে আমি এই অঞ্চলে বিএনপির রাজনীতি করে 30 বছর, আমার রাজনৈতিক বয়স 40 বছর, 30 বছর আমি বিএনপি করি। 96 সালে আমি বসিয়াঘাটার বিএনপি সাধারণ সম্পাদক হয়েছিলাম, আপনারা আমাকে বানিয়েছিলেন। আমি এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই গঙ্গাবাড়ি থেকে সেই মানুষকে বিএনপি করার কথা বলেছি, বিএনপির আহ্বান দিয়েছি। আমি এমন ভাবে শুনেছি এই সময় অনেকে বিএনপি চিনতেন না, বিএনপিকে জানতেন না। আমি বলতে সেই দল, যে দল ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যে ফোর্সের মহান
যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই দলের মার্কা হচ্ছে ধানের শীষ, আর ধানের শীষের দল হচ্ছে বিএনপি। আমি সেই বিএনপি করি। বন্ধুরা আমার, আমি ব্যর্থের ভাষায় বলতে চাই, আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে তারেক রহমানের মাধ্যমে আমাকে মনোনয়ন দেন, আমি যদিও তিনি আমাকে স্কাই দিয়ে বলতে বলেছেন তুমি এই অঞ্চল থেকে এমপি নির্বাচন করবা এবং এই অঞ্চলের মানুষের ভোট নিয়ে তুমি সংসদে কথা বলবা, আমি ইনশাআল্লাহ আপনাদের রায় যদি পাই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি এই অঞ্চলের শিক্ষকদের কি সমস্যা তাদের সাথে আলোচনা করে বসে তাদের সমস্যা নিরসন করবো ইনশাআল্লাহ। আমি এই অঞ্চলের কৃষি এবং শিল্প এই অঞ্চল, এই কৃষিদের এবং যারা শিল্প কলকারখানা করতে চাচ্ছেন তাদের সাথে বসে মত বিনিময় করে মত বিনিময় করে কৃষকদের সমস্যা নিরসন করবো। শিল্প কলকারখানা যা হয়েছে আরো নতুন নতুন শিল্প কলকারখানা যাতে প্রতিষ্ঠা হয়, আর সেই শিল্প কলকারখানায় আমার এই জাতের মধ্যে বেকার ছেলে মেয়েরা যাতে চাকরি পায় সেইটাকে আমি প্রায়োরিটি দেব ইনশাআল্লাহ। আজকে কালীবাসা নদী, আজকে শৈলানী নদী যে বেহাল দশা, নদীতে বুঝে গিয়েছে, মানুষ অনেক সমস্যার মধ্যে পড়েছে, যে অনেক মানুষ হাজার হাজার মানুষ এই বর্ষার মৌসুমে পানি বন্দী হয়ে আছে, বাড়িতে চূড়ায় আগুন দিতে পারে নাই। আমার কাজ হবে এই সংসদে দাঁড়িয়ে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে এই শৈলবাড়ি নদী খনন করা ইনশাআল্লাহ। আমাদের জেলা প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ, মডেল মসজিদ নির্মাণ, সেই হিসাবে প্রত্যেকটা উপজেলায় এবং বিশেষ করে আমার ডাক এবং বসিয়াঘাটায় একটা আধুনিক ডাকলে একটা আধুনিক মন্দির এবং বসিয়াঘাটায় একটা আধুনিক মন্দির করা দেব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি প্রিয় ভাই এবং বোনেরা, জাল্লাদের কাছে খুশি হন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, এই অঞ্চলের ধনী দরিদ্র গরিব এবং ধনীর ভেদাভেদ থাকবে না, এবং ধনী এবং গরিবের কোন ভেদাভেদ যেন সৃষ্টি না হয় সেই অবস্থা আমি করব ইনশাআল্লাহ। এই অঞ্চলে হিন্দু এবং মুসলমান এবং খ্রিস্টানদের বসবাস রয়েছে, আমি এই হিন্দু মুসলমান এবং খ্রিস্টানরা যাতে ঐক্যবদ্ধ ভাবে তারা তাদের স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকাণ্ড করতে পারে, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। মডেল হাসপাতাল ফেরি, এই অঞ্চলে আমাদের এই কাজীবাসা নদীতে একটি ফেরি প্রয়োজন, সেই ফেরির ব্যবস্থা ইনশাআল্লাহ করব। এবং আমাদের এই যে সুচিকিৎসার জন্য আমাদের অনেক এলাকার মানুষ, গরিব দুঃখী মানুষ ভালো চিকিৎসা পায় না, সেই কারণে আমি এই বসিয়াঘাটা এবং ডাকলে মডেল হাসপাতাল নির্মাণ করতে চাই, যাতে এই অঞ্চলের মানুষ যাতে ভালো সেবা পায়। আমি এই অঞ্চলকে টুরিস্ট জোন হিসাবে ঘোষণা করব, যাতে এই অঞ্চলের বিভিন্ন, আপনারা জানেন আমার বাণীসাদ্দা, কৈলাসগঞ্জ, নদীয়ান, সুতরখালী এলাকায় সুন্দরবন লাগোয়া, এই সুন্দরবন লাগোয়া অঞ্চলে যাতে বেশি বেশি করে পর্যটক আসতে পারে এবং তারা যাতে ওইখানে রিসোর্ট নির্মাণ করতে পারে, ওই রিসোর্টে আমাদের বেকার ছেলে মেয়েরা যাতে কাজ করতে পারে, চাকরি পায়, আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে আমি নির্বাচিত হলে আপনারা আমাদের যে চালনা এবং বসিয়াঘাটার যে নদীটা রয়েছে যেখানে ফেরি চলাচল করে, সেখানে আমরা একটা সুন্দর ব্রিজ নির্মাণ করব, যাতে আর ফেরি চলাচল করতে না হয়। আমার এই অঞ্চলে তরমুজ চাষ হয়, এই তরমুজ সারা বাংলাদেশের বিখ্যাত এবং শ্রেষ্ঠ তরমুজ এবং সুস্বাদু। এই তরমুজ যাতে তারা ভালোভাবে তার দাম পায় এবং তারা কৃষিজাত করতে পারে, সেই তরমুজদের কৃষকদেরকে যারা তারা ন্যায্য মূল্য পেয়ে
লাভবান হতে পারে তার জন্য সর্ব অধিকার এবং তাদের অগ্রাধিকার দেব ইনশাল্লাহ। আমি আপনাদের মাঝে কথা বলতে চাই যে আপনারা তোমার ৫ তারিখের পরে আমরা মহল্লা এলাকায় এলাকায় ঘুরেছি, হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে ফিরেছি। আজকে এবং গতকাল কিছুদিন ধরে ঢাকা আলোচনার শীর্ষে যে খুলনায় বিশেষ করে দাগর পটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে হিন্দুরা অন্য সরকারের থেকে এই বর্তমানে সব থেকে উৎসব মুখর পরিবেশে তারা পূজা পার্বণ করেছে। ইনশাআল্লাহ আগামীতে মুসলমানরা যেভাবে তাদের ঈদ উদযাপন করে আপনারা হিন্দুরা তেমনি ভাবে আপনাদের পূজা উদযাপন করবেন স্বাধীনভাবে। আজকে একটি দল যে অসত্য ও মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভিন্ন ভাবে অবরক্ষা দিচ্ছে যে জামাতে ভোট দাও তাহলে তোমরা বেহেশতের টিকিট পেয়ে যাবা। জামাত ইসলাম করলে যদি বেহেশতের টিকিট তারা পেয়ে যায়, তাহলে হিন্দুরা যদি জামাতকে ভোট দেয় তাহলে স্বর্গও তাদের হাতে। হিন্দুদের কিন্তু হিন্দুদের কাছে ভোট যাচ্ছে। ভালো আছে ভালো শিশু ভালো আছে ভালো শিশু ভালো আছে। বন্ধুরা, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যে অঞ্চলের মানুষ যাতে মিথ্যা না দেয়। আমার মা বোনদেরকে ওইভাবে বোঝানো হচ্ছে। আজকে যারা বলে রোজা এবং পূজা একই জিনিস, মুদ্রার রিপিট আর ওপিট, কত বড় মিথ্যা কথা চিন্তা করতে পারেন? এত বড় বার্তা শুনেছেন কোথাও? রোজা আর পূজা লেগে ইসের মুদ্রার রিপিট আর ওপিট, এটা কি ঠিক? আজকে নাউজুবিল্লাহ। কারণ হিন্দু সম্প্রদায়ের জন্য পূজা, মুসলমান সম্প্রদায়ের জন্য রোজা। মুসলমানদের ধর্মগ্রন্থ রয়েছে, হিন্দুদের ধর্মগ্রন্থ রয়েছে, এটা কখনো এক জিনিস নয়। কিন্তু ভোটের জন্য এমন কোন কাজ নাই, তারা মানুষকে বিভ্রান্তি করে একদিকে মুসলমানদেরকে বলছে যে তোমরা আমাদের কাছে টিকিট নিয়ে যাও, তোমরা জামাত ইসলাম করো, তোমরা জান্নাতে চলে যাবা। আমরা তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, হিন্দু সম্প্রদায়ের কাছে যখন যাচ্ছেন তখন তাদের সর্ব ব্যবস্থা কি করেছেন তাদেরকেও বুঝাবেন। বন্ধু আমার, এর ৭১ যেমন স্বাধীনতার যুদ্ধ করেছে, স্বাধীনতার যুদ্ধের বিপক্ষে, স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে রাজাকার আল-বদর আল-শামস তৈরি করে আমাদের ৩০ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, আমার ২ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। এদেরকে ছাড় দেওয়া যাবে না। এরা যে ক্ষমতায় থেকে তার কোনো সুবিধা নেয়। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে এত সুবিধা নিয়েছে। ৫ তারিখের পরেই ২ দিন যেতে পারে নাই, তার মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি। চিন্তা করেন কত বড় ধোঁকাবাজ। আমরা ব্যক্তির ব্যাপারে বলতে চাই, আজকে আপনারা নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছেন। বিএনপি কিন্তু অনেক সহ্য করছে। আপনারা রাজপথে বিভিন্ন আজেবাজে কথা বলছেন, আমরা কিন্তু কলা গাছ নয়। কলা গাছের গায়ে দৌড়দৌড়ি করবেন, কলা গাছ খোসা পড়ে যাবে। আর মান্দার গাছের গায়ে দৌড়দৌড়ি করবেন, রক্তাক্ত হয়ে যাবেন। বিএনপি হচ্ছে মান্দার গাছ, দৌড়দৌড়ি করবেন, রক্তাক্ত হয়ে যাবেন। বিএনপিকে ঠকানো অত সহজ নয়। অন্য আমার আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার এই অঞ্চলে হিন্দু অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে আপনারা জানেন আমি আপনাদের কাছে ৩০ বছর পরীক্ষা দিয়েছি। আমি যদি সত্যিকারে আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমাকে ভোট দিতে হবে না। যদি আমি ভালো কাজ করে থাকি, যদি এলাকা উন্নয়ন করে থাকি,
আপনাদের ভালোবাসা দিয়ে থাকি, আপনাদের কাছের মানুষ হয়ে থাকি, কে হিন্দু, কে মুসলমান, কেউ খ্রিস্টান, আমি যদি কোনো ভেদাভেদ না করি, আমি যদি এই অঞ্চলের মানুষদেরকে ভালোবেসে থাকি, অন্তরস্থতে ভালোবেসে থাকি, তাহলে আমাকে ভোট দেবেন। আর আমি যদি খারাপ মানুষ হয়ে থাকি, আপনারা আমাকে ভোট দেবেন না। আজকে আমি 40টা বছর রাজনীতি করি। আমার বড় ভাই আমির আজম খান, তাকে নির্মম না ইয়ে করো, আদান দেওয়ার রয়েছে, অল্প 2-3 মিনিট থাকবেন, ওই 2 মিনিট বলবেন। দর্শক আসসালামু আলাইকুম, খুলনার চিত্রের লাইভে আপনাদের স্বাগতম। দর্শক আপনারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা অংশগ্রহণ করেছেন এতক্ষণ আমাদের খুলনার চিত্রের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শেষ হয়নি তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা বটিয়াঘাটার খুলনা নগরীর খুলনা জেলার বটিয়াঘাটা বাজারে, যেখানে খুলনা 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা বিএনপির আহ্বায়ক আমির আজম খান তার ঐতিহাসিক জনসভা থেকে আমার বড় ভাই আমির আজম খান, যাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, শ্রী 3 দিনবার চেয়ারম্যান ছিলেন আমিরপুর ইউনিয়নে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বন্ধুরা আমার, আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আজকে এই সকল নেতা কর্মী যারা দূর দূরান্ত থেকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন, আমি সকলকে কথা দিয়ে যাচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের একটি খাবার মূল্য আমি পরিশোধ করতে পারবো না, কিন্তু আপনাদের ছেড়ে যাবো না, যাবো না, যাবো না। আপনাদের কাছে যে 30 বছর আমি আপনাদের মাঝে ছিলাম, ঠিক তেমনি ভাবে এই 30 বছরের যেমন আপনাদের কাছে আমি পরীক্ষা দিয়েছি, আগামী যতদিন বেঁচে থাকবো এই পরীক্ষায় আমি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আপনাদের মাঠ ছেড়ে যাবো না, যাবো না, যাবো না। আমার প্রিয় মা বোনেরা, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা জ্ঞাপন করি। আমার এই যারা আজকের এই সমাবেশের আয়োজন করেছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমি সেই সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ রাখার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের প্রিয় নেতা তার একটু আমাদের প্রতি যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন, আপনারা সেই দোয়া করবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর, আগামী দিনে রাষ্ট্র কামান জিন্দাবাদ, দেশ এবং খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন দর্শক আপনারা দেখলেন, আমরা এতক্ষণ আপনাদেরকে সরাসরি বটিয়াঘাটা বাজার থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি
যে বটিয়াঘাটা উপজেলা এলাকাবাসীর আয়োজনে কিন্তু বটিয়াঘাটা বাজারে কিন্তু বিশাল ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। যে জনসভায় কিন্তু এতক্ষণ বক্তব্য রেখেছেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমির রেজাজ খান, তিনি কিন্তু এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। দর্শক, এই ছিল খুলনা বটিয়াঘাটা থেকে ঐতিহাসিক জনসভার সর্বশেষ খবরাখবর। এতক্ষণ যারা আমাদের লাইভে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই সভায়